সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে পারলেই ফ্যাসিবাদ মুক্ত হবে দেশ, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলটির নেতারা বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার পথে কোনো বাধা দেখছেন না তারা। দক্ষিণ পন্থার জুজুর ভয় দেখিয়ে জনগণকে আর বোকা বানানো যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। আলোচনায় নিম্নকক্ষে পিআর না রাখায় ঐক্যমত্য কমিশনের নিন্দায় ইসলামী আন্দোলন। সমসাময়িক রাজনীতির নানা বিষয় নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় ফ্যাসিবাদ থেকে মুক্তির পথ কি, আর এসব নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন, আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন মুজিবুর রহমান মঞ্জু, চেয়ারম্যান এবি পার্টি। আমরা আশা করছি আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হবেন এম এ মালিক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন, এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখার নম্বরে, এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনার শুরুতেই জানিয়ে দেবো এখনকার প্রধান শিরোনামগুলো। ভোট নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে, অভিযোগ বিএনপির। শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে টাকার কুমির হয়েছেন অনেকেই। রাজনৈতিকভাবে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হলেই ফ্যাসিবাদ মুক্ত হবে দেশ। নির্বাচন সামনে রেখে জোটবদ্ধ হচ্ছে ধর্মভিত্তিক দল। অভ্যুত্থানের অর্জন ধরে রাখতে ঐক্যের তাগিদ জামায়াতের। ফের ইসলামপন্থীদের কোণঠাসা করার পায়তারা দেখছে এনসিপি। শাহবাগ মোড় আটকে আন্দোলন নিয়ে জুলাই যোদ্ধাদের মধ্যেই প্রশ্ন। দুই পক্ষের মধ্যে বাদানুবাদ থেকে হাতাহাতি, হঠাৎ পুলিশের লাঠিপেটা। ৩২ ঘন্টা পর স্বাভাবিক সড়ক। আওয়ামী লীগের গোপন বৈঠকে জড়িত থাকায় মেজরের বিরুদ্ধে তদন্ত আদালত গঠন। সত্যতা মেলায় নেওয়া হয়েছে সেনা হেফাজতে। রাজনৈতিক সংশ্লিষ্টতা পেলে ছাড় পাবে না কোনো কর্মকর্তা। এবং মার্কিন শুল্ক হার আরও কমানোর চেষ্টা অব্যাহত রাখার পরামর্শ রাজনীতিকদের। বিদেশি ক্রয়াদেশ নেওয়ার সময় ব্যবসায়ীদের কৌশলী হওয়ার আহ্বান অর্থনীতিবিদদের। দর্শক, শিরোনাম শুনছিলেন। আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি ফ্যাসিবাদ থেকে মুক্তির পথ কি। আজকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের একটি সমাবেশে তিনি বলেছেন যে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করতে পারলেই ফ্যাসিবাদ থেকে মুক্ত হবে দেশ। এগুলো নিয়ে আলোচনা করব। মঞ্জু ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই, যেহেতু এম এ মালিক ভাই এখনও আমাদের স্টুডিওতে এসে পৌঁছাননি। এই যে মৌলিক সংস্কার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে, জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক শেষ হয়েছে, মৌলিক ১৯টি বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এর মধ্যে ৯টিতেই ভিন্ন মত রয়েছে, অনেকেই নোট অফ ডিসেন্ট দিয়েছেন। এখন প্রশ্নটা অনেকেই করছেন যে নোট অফ ডিসেন্ট সম্বলিত এই জাতীয় সনদ যদি, মানে নোট অফ ডিসেন্টের বিষয়টিও যদি জাতীয় সনদে অন্তর্ভুক্ত থাকে, তাহলে এটি ভবিষ্যতে আরও সংকট তৈরি করতে পারে। আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ আফজল, দর্শকবৃন্দকে শুভেচ্ছা। এটা আপনি যেটা আশঙ্কা করেছেন এটাই সত্য, যে নোট অফ ডিসেন্টটা আমরা আসলে চেয়েছিলাম যে নোট অফ ডিসেন্ট ছাড়াই একটা ঐক্যমতে পৌঁছানোর জন্য। ধরুন আমি আর আপনি একমত হলাম সব বিষয়ে, কিন্তু কিছু বিষয়ে গিয়ে আমি নোট অফ ডিসেন্ট দিলাম, এবং সেটা কি হবে আলটিমেটলি। দেখেন, মেজর যে কয়েকটা জায়গায় বিএনপি প্রধানত নোট অফ ডিসেন্ট দিয়েছে, যেমন একটা হচ্ছে রাষ্ট্রপতির ধরেন ক্ষমতা, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনয়নের কথা বিএনপির ৩১ দফাতের মধ্যে বলা আছে। তো তাহলে রাষ্ট্রপতিকে কিছু ক্ষমতা দিতে হবে। রাষ্ট্রপতিকে কি ক্ষমতা আমরা দেব? এই আলোচনায় যখন কমিশন যখন ১২টা বা ১৩টা প্রস্তাব দিয়েছে যে এই প্রতিষ্ঠানগুলোর নিয়োগ আগে প্রধানমন্ত্রীর পরামর্শে বা উপদেশে রাষ্ট্রপতি দিতেন, এখন কথা হচ্ছে যে এটা রাষ্ট্রপতি স্বাধীনভাবে দিবেন, ওনার সচিবালয়ের মাধ্যমে সার্চ কমিটি করে উনি সিদ্ধান্ত নেবেন। সেখানে অনেকগুলো সেন্সিটিভ প্রপোজাল ছিল, যেমন সেনাবাহিনী প্রধান, ডিজিএফআই প্রধান, এনএসআই প্রধান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তারপরে হচ্ছে আপনার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, তারপরে আইন কমিশনের চেয়ারম্যান, এরকম ১৩টার ব্যাপারে। যখনই আলোচনাগুলো আসছে তখন কিন্তু দেখা গেল যে আবার মানে না, এত ক্ষমতা দেওয়া যাবে না, ক্ষমতা কমাইতে হবে। কেউ দেখা গেল যে খুবই কঠোর ভাষায় বললেন যে এটা কি তাহলে রাষ্ট্রপতি শাসিত শাসন হতে যাচ্ছে। তা আমরা বললাম যে দিতেও চান ক্ষমতা, আবার কি দিবেন দিতে যায় দেখা যায় দিতে চান না, তাইলে এটা কেমনে হবে? তাই না? আমাদের যেমন হয় যে ওই যে ইচ্ছে হয় আবার ইচ্ছে হয় না, কি একটা গান আছে না, যে ভেতর বলে বাহিরে আসো, বাহির বলে ভিতরে। তো এই আলোচনায় গিয়ে আমরা দেখলাম যে শেষ পর্যন্ত সব আলোচনা, আমরাও দুই একটা ব্যাপারে বলছি আচ্ছা ঠিক আছে
হুম। সেনা প্রধান, বিমান বাহিনী প্রধান, এগুলো এগুলো থাকে, এগুলো রাষ্ট্রপতিকে দেওয়ার দরকার নেই, এগুলো প্রধানমন্ত্রী ওনার মতো করে দেখ। তো বাংলাদেশ ব্যাংকের প্রধান এইভাবে আমরা দু একটা জায়গায় আমরাও বলেছি যে আচ্ছা ঠিক আছে, এত না দিয়ে কিছু কমিয়ে দেন। হুম। তো পরে সবার আলোচনার প্রেক্ষিতে মানে কমিশন যেটা করলো সেটা হচ্ছে তারা 6টা দায়িত্ব রাষ্ট্রপতির কাছে ছাড়ার জন্য তারা সিদ্ধান্ত দিলেন। হুম। সেখানে দেখা গেল বিএনপির 2টাতে নোট অফ ডিসেন্ট দিয়েছে, হুম। সম্ভবত বাংলাদেশ ব্যাংকের গভর্নর আর সম্ভবত ইউজিসির ব্যাপারে আপত্তি দিয়েছে। তো ঠিক তেমনিভাবে আপার হাউসে যেটা হয়েছে, 100 সিট হবে আপার হাউসে, সবাই একমত। হুম। আপার হাউসকে কি কি দায়িত্ব দিতে হবে, আপার হাউস কীভাবে, অর্থাৎ ব্রিটিশ ধরেন, আসসালামু আলাইকুম, আমাদের মালিক ভাই আসছেন, উনি তো হাউস অফ লর্ডসে অনেকবার গেছেন। তো ব্রিটেনে যেটা হয় যে আপনার হাউস অফ লর্ডসের একটা সম্মান মর্যাদাপূর্ণ জায়গা থাকে, যেখানে তারা কিছু বিষয়ে রেগুলেটরি ওয়ার্ক করে, আইন পাশের ক্ষেত্রে, বিল অনুমোদনের ক্ষেত্রে তারা কিছু ভূমিকা রাখে। সেটা কিন্তু বিএনপিরই প্রস্তাব ছিল যে একটা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে। এখন আপার হাউসের ইলেকশনটা কোন সিস্টেমে হবে? বিএনপি বলছে যে সিটের রেশিও, অর্থাৎ লোয়ার হাউসে যারা মানে বেশি সিট মানে যারা থাকবেন তাদের সিটের রেশিও অনুসারে হবে, যেটা আমাদের ওই যে 50টা নারী সিটে যেভাবে হতো আর কি। আমরা বলেছি যে এটাতে আপার হাউসে আপনাদেরকে পিয়ারটা আপনারা দেন, কারণ পিয়ার দিলে হবে কি চেকস অ্যান্ড ব্যালেন্স হবে, কিছু দলের প্রতিনিধিত্ব সেখানে থাকবে। আর আপার হাউসে তো কেউ পলিটিক্যাল লিডার থাকছে না, সেখানে থাকছে সব গণ্যমান্য বিশিষ্ট নাগরিকেরা থাকছেন যারা বিভিন্ন বিষয়ে এক্সপার্ট। সেখানেও বিএনপি দেখা গেল যে আপনার দিয়েছে, নোট অফ ডিসেন্ট দিয়েছে। তো আমার বেসিক্যালি বিএনপির একটা যুক্তি ছিল যে আপার হাউসে সংবিধান সংশোধনের ক্ষমতাটা থাকা ঠিক হবে না। আমি এটার উপরে জোর দিতে দেখলাম যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে, কারণ বলছেন যে আপার হাউসে যারা আসবেন, মনোনীত হবেন, তারা আসলে জনগণের ওইভাবে প্রতিনিধিত্ব করে না, কিনা। জনগণের প্রতিনিধিত্ব অবশ্যই করে। এখানে একটা ওনার এই ব্যাখ্যাটার সাথে আমরা একমত না, কারণ আপনি দেখেন আমরা যখন পার্লামেন্টে 300 জন ইলেক্টেড হয়, তারপরে কিন্তু 50 জনকে কি দেওয়া হয়? মনোনয়ন দেওয়া হয়। এরা হচ্ছে কারা? নারীরা। তো নারীরা যখন মনোনীত পার্লামেন্ট মেম্বার হয়ে যায়, তখন কিন্তু তার স্ট্যাটাস সমান হয়ে যায়, সে কিন্তু পরোক্ষভাবে নির্বাচিত। ঠিক আছে না? আমাদের প্রধানমন্ত্রী কি প্রত্যক্ষভাবে নির্বাচিত হন? উনি তো পরোক্ষভাবে নির্বাচিত, জনগণের ভোটে তো প্রধানমন্ত্রী হন না, প্রধানমন্ত্রী তো হন এমপিদের ভোটে। সো এখানেও যেটা হচ্ছে যে আপার হাউসটা হবে লোয়ার হাউসের ভোটের ভিত্তিতেই হবে, তাদের মনোনীত, তাদের একটা ইলেকশন প্রসেসের মধ্যে দিয়ে হবে। এটা জনগণের সমর্থিত, তো আপনি তো জনগণের কর্তৃত্ব নিয়েই ওই প্রসেসে দিচ্ছেন, সুতরাং এখানে এই বিতর্ক তোলাটা ঠিক হবে না যে তারা নির্বাচিত না। বিএনপির মানে আশঙ্কার জায়গাটা কোনটা? না, বিএনপির আশঙ্কার জায়গাটা খুব সহজ। বিএনপি মনে করছে যে লোয়ার হাউসে তার ধারণা যে সে সেখানে ভালো পজিশন থাকবে, সে হয়তো মানে সংখ্যাগরিষ্ঠতার বাইরেও হয়তো সে পজিশন নেবে, ঠিক আছে। এখন সে মনে করছে যে আপার হাউসে যদি পিয়ারের মধ্যে হয়, সেখানে যদি পার্সেন্টেজে তার অপোজিশন বেশি হয়ে যায়, তাহলে আইন পাশের ক্ষেত্রে আপার হাউসের ক্ষমতা দেওয়া হয়েছে যে লোয়ার হাউস থেকে যে আইনটা বা যে বিলটা পাশ করে পাঠানো হবে, আপার হাউস সেটা বিবেচনা করে আপার হাউস একটা কমেন্ট দিবে, বা আপার হাউস এটাকে ফেরত পাঠাতে পারে লোয়ার হাউসে, যে ভাই আপনারা এই বিল পাশ করছেন, এটাতে আমাদের এই আপত্তি আছে। ওখানেও কিন্তু ওই সিদ্ধান্তটা হবে কিন্তু অধিকাংশ সংখ্যাগরিষ্ঠের ভোটে, 51% ভোটে। তো বিএনপি ভাবছে যদি ওখানে 51% তারা যদি না পায়, কারণ আপনি তো দেখেছেন যে আগের ইলেকশনগুলোতে দেখা গেছে বিএনপি সাধারণত 40% ভোট পেয়েছে, বা 41 বা 42। তো বিএনপি হয়তো এই আশঙ্কা করছে যে যদি এই ভোটের রেশিওতে হয়, তাহলে তারা তো ওখানে 51% পাবে না, ফলে তাদের বিল আইন এগুলো আটকে যেতে পারে। তো এখন কথা হচ্ছে যে এরও তো একটা সমাধান আছে, কারণ আপনি তো মনে রাখতে হবে যে আইন তো পাস হবে পার্লামেন্টের সবার একটা আলাপ আলোচনার ভিত্তিতে। যেমন আমরা যে এখানে ঐকমত্য কমিশনে আলোচনা করেছি, অনেক বিএনপির অনেক প্রস্তাবের সাথে আমরা একমত হয়েছি না, আবার বিএনপি একমত হয় না, কিন্তু আমাদের যুক্তি, আমাদের আলোচনা শুনে অনেক কিছুর সাথে বিএনপি ছাড় দিয়ে একমত হয়েছে। তো পার্লামেন্ট তো গণতান্ত্রিক প্রক্রিয়াতে ভেবে কাজ করে, তাই না? সেই জন্য আমরা মনে করি যে এই আশঙ্কাটা অমূলক, এবং এটা কিন্তু এটার মধ্য দিয়ে কিন্তু একচ্ছত্র আইন পাশ করার, একচ্ছত্র নিজের কর্তৃত্ব স্থাপনের একটা প্রবণতা বা একটা আকাঙ্ক্ষা এখানে
প্রকাশ পাচ্ছে, যেটা আমি মনে করি আর কি যে এটা বিএনপির উচিত হচ্ছে না। জি, এম এ মালিক ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সম্পাদকীয়তে। আমরা আলোচনা করছিলাম যে জুলাই সনদ নিয়ে, যে জুলাই সনদে মোটামুটি 19টি সংস্কার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে, এর মধ্যে 9টিতেই বিভিন্ন রাজনৈতিক দল নোট অফ ডিসেন্ট দিয়েছে। ডিসেন্ট সম্বলিত আহ, জাতীয় সনদ বা জুলাই সনদ হলে অনেকেই বলছেন যে ভবিষ্যতে সংকট তৈরি হতে পারে। মঞ্জু ভাই বলছেন যে হ্যাঁ, এটি সত্য যে তৈরি হতে পারে। এখন আরেকটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে যে জুলাই সনদটা আসলে বাস্তবায়ন বা কার্যকর হবে কিভাবে। অনেকে বলছেন যে জামাত যেটি বলছে যে আইন করে এটি কার্যকর করতে হবে, না হলে তারা এই সনদে সই সই করবেন না, বা এই সনদের আলোচনার জন্য যে সময় নষ্ট হয়েছে এই জন্য তারা মামলার একটা হুমকি দিয়েছেন। কিন্তু বিএনপি, আপনার দল, এই আইন করার পক্ষে না। কেন? আইন করলে সমস্যাটা কি হবে? ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানার জন্য। এবং আজকে আমাদের এবি পার্টি চেয়ারম্যান সাহেব, আমি খুব সৌভাগ্যবান হুম, যে ওনাকে পেয়েছি এবং মালিক ভাই আমার খুব প্রিয় এবং মানুষ। সত্যিকার অর্থে এবি পার্টি প্রেসিডেন্ট সেক্রেটারি দুইজনই আমার প্রিয়। হুম, তা আমি এই মুহূর্তে যারা আমাদের বক্তব্যটা দেখছেন কিংবা শুনছেন, বা আপনার কলা কৌশলী সহ সম্মানিত ভিউয়ার্স যারা আছেন, সবাইকে আসসালামু আলাইকুম। এবং আমি প্রথমে যেহেতু জুলাই বিষয়টা নিয়ে আসছেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, মহান স্বাধীনতার প্রথম প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি। তার সাথে যারা দেশের জন্য হুম, জীবন দিয়েছে, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে 52 থেকে শুরু করে লেটেস্ট কোমলমতি ছাত্রছাত্রীরা যারা দেশের জন্য জীবন দিয়েছে, তাদের সবার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছি আল্লাহ তাআলা তাদেরকে যেন জান্নাতবাসী করে। তার সাথে সাথে আমাদের নেত্রীর জন্য দোয়া চাচ্ছি, যে নেত্রী অসুস্থ, সবাই যেন ওনার জন্য দোয়া করে। প্রথম যে বিষয়টা হচ্ছে যে আপনার যে কোনো দেশে, কারণ গণতান্ত্রিক আন্দোলনে হুম, যারাই এই দেশের জন্য জীবন দিয়েছে তাদের প্রতি আমাদের কিন্তু সবারই একটা সফট কর্নার আলাদাভাবে রয়েছে। হুম, জুলাইয়ের যে ইস্যুটা, এই ইস্যুটা নট অনলি দি স্টুডেন্টদের মা বাবারা ছিল, তার দাদা দাদিরাও ছিল, নানা নানিরাও ছিল হুম, এই আন্দোলনে। আমরা তো অনেক সময় গ্র্যান্ড চিলড্রেন হিসাবে তাদের পাশে দাঁড়িয়েছি। ইভেন আমাদের দলেও তো সিদ্ধান্ত ছিল, যেটা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তো বলেছেন যে তাদের পাশে থাকেন। এবং অনেক সময় দেখা গেছে যে সেখানে আমরা যে এই আন্দোলনে আমাদের গত 15 বছর ধরেই তো আমরা আন্দোলন করছি মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। আন্দোলন লেটেস্ট যেটা, যে জুলাইয়ের আন্দোলনের অংশ হিসাবে বিএনপির তো প্রায় 600-রও বেশি ছাত্রছাত্রীরা জীবন দিয়েছে। হুম, এখন বিষয়টা হচ্ছে যে তাদের মূল্যায়ন বা তাদের সম্মান বা দেশের জন্য তারা যা করেছে, এখন এটার জন্য কি আইন ফাঁস করবেন আলাদা? মুক্তিযোদ্ধাদের বিষয়টা নিয়ে তো অনেক ইস্যু এখনো কমপ্লিটলি, যেখানে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে। হুম, তো এদের বিষয়টাও আমরা অ্যাকাউন্টেবিলিটি আনা উচিত। এবং বিএনপি যেটা বলেছে যে আপনার আইন তো তখনই হবে, আমার মনে হয় যেটা এটা, যে বিএনপি তো যেটা বলছেন যে বিরোধিতার জামাতে ইসলাম যেটা বলছেন যে এমনি তো আইন ফাঁস কারা করবে। এখন প্রথম হচ্ছে যে একটা দেশের যখন নর্মাল পার্লামেন্টারি, হুম, একটা দেশের যদি একটা গণতান্ত্রিক সরকার যখন হবে, হুম, এই পার্লামেন্টে তখন বিল পাস করবেন। এখন আপনি আমি একটা খসড়া একটা নীতি আমরা করলাম, কিন্তু এটা পার্লামেন্টে ফিউচার তারা অনুমোদন করলো না, তাহলে তো সেইখানে মানে এটা নেশন মানে 2-3টা ভাগে বিভক্ত হয়ে যাবে। হুম, তো সেই কারণে আমার মনে হয় যে বিএনপি চিন্তা করেছে যে যেটা
ইভেন যে সংস্কারের যে বিষয়টাও আসছে, বিএনপি তো 2022 সালে আপনার সংস্কারের 31 দফা কর্মসূচি তারেক রহমান বলেছেন, এবং দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট যেটা চেয়ারম্যান সাহেব বললেন যে যে এটা বিএনপি সত্যিকার অর্থে বিএনপিরই প্রস্তাব দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করার জন্য। তো সব মিলিয়ে যদি আপনার এই দেশে এন্ড অফ দি স্টোরি হচ্ছে যে দেশে একটা গণতান্ত্রিক পরিবেশ হবে, যে একটার জন্য আমরা যুদ্ধ করেছি, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। হুম। তো এটা তো আজকে গত 15 বছর ফেসিসটা এটার কোনো দ্বারে কাছেও ছিল না, হুম। বরঞ্চ দেশ বিক্রি করে দিল। এবং এখনও বাংলাদেশে আমি দেখছি যে ভারতের সেই কর্মসূচি এখনও বাস্তবায়িত হচ্ছে। এটা অনেকে হয়তো বলছে না, অনেকে তো ইন্ডিয়ার বিরুদ্ধে মাঝখানে দেখলাম বলছে, কিন্তু এখনও তো ডেইলি বর্ডারে মানুষ কিলিং করছে, এখনও বিডিআর মেসাহারের সত্যিকার অর্থে কোনো বিচার হলো না। এখনও ইলিয়াস আলী চৌধুরী আলম সহ প্রায় 500 ন্যাশনাল লিডার আর 1500 মানুষ এখনও গুম, আয়নাগরের কারিগরদের শিকার। এখনও রামপাল ফিরে আসে নাই, চিটাং সমুদ্র বন্দর এখনও সেই আগের মান্দাতার আমলের হাসিনার সেই আমলের বিষয়টা এখনও রয়ে গেছে, এবং করিডোর এখনও আমাদের দখলে বা কন্ট্রোলে এখনো পর্যন্ত তো আসেনি। জি। অনেক বিষয় সব মিলিয়ে আমি মনে করি যে এই দেশে যেটা যারা শহীদ হয়েছে, দেশের জন্য জীবন দিয়েছে, তাদের মূল্যায়ন খুব বেশি প্রয়োজন। এর সাথে সাথে আপনারা যারা সাগরণী সহ যত সাংবাদিকরাও ভিকটিম নট অনলি ওয়ান সাইডেড, এবং নট অনলি দি পলিটিক্যাল পার্টি ভিকটিমস। আমি তো বললাম যে এটা দেশের সাধারণ জনগণও ভিকটিম, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময়ে ভঙ্গ হয়েছে। তো এই জন্য এই সবটার এন্ড অফ দি স্টোরি উই নিড এ ওয়ান ডেমোক্রেটিক ফ্রি ফেয়ার ইলেকশন, এবং ইলেকশন হলেই এই দেশের মানুষের জনগণের ম্যান্ডেট নিয়ে যা খুশি তাই করেন। এটা যেটা পার্লামেন্টারি ডেমোক্রেসি, যেটা গ্রেট ব্রিটেনেও আপনার হাউস অফ লর্ড, হাউস অফ কমন্সের যে ইস্যুটা আছে, হাউস অফ লর্ডের মেজরিটির ভিত্তিতেই কিন্তু তাদের আইন পাস করা হয়, এবং তাদের একটা প্রতীকী হাউস অফ লর্ডের কাছে পাঠিয়ে দেয়, এবং সেই হিসাবে হাউস অফ লর্ড এটাকে অটোমেটিকলি অনুমোদন করে। কারণ মেজরিটির যারা সিদ্ধান্ত নেয় পার্লামেন্টে, এটার আবার ওরা বিরোধিতাও করছেন। জি, মানিক ভাই আপনার কাছে আবার আসবো। মঞ্জু ভাই, যেই জুলাই সনদ বলি, জাতীয় সনদ বলি, কার্যকরের প্রক্রিয়া নিয়েও দেখলাম যে আবার বিরোধ। প্রক্রিয়া নিয়ে এখন একটা ধোঁয়াশা তৈরি হয়েছে আর কি। তো এটি কাটবে কিভাবে? না, এটিও কি নোট অফ ডিসেন্ট দিয়ে যাবে? না, এটার বিষয়টা খুবই পরিষ্কার, যেটা মালিক ভাই বললেন। বিএনপির পক্ষ থেকে যেটা আর্গুমেন্ট, যে ঠিক আছে আমরা একমত হলাম, সনদে স্বাক্ষর করলাম, এটা তো বাস্তবায়ন হবে পার্লামেন্টে, আপনারা বলতে যাচ্ছেন। ঐক্যমত্য কমিশনও তো বলছে যে পার্লামেন্টেই। ঐক্যমত্য কমিশনের ওই বক্তব্য নিয়ে কালকে কিন্তু একটু উত্তেজনা বা একটু প্রতিবাদ হয়েছে। কারণ এখানে কয়েকটা, একটা হচ্ছে আমাদেরকে যখন ওনারা ওই যে স্প্রেডশিট দিয়েছিল, সেখানে কিন্তু আমরা বলেছিলাম এটা বাস্তবায়নের প্রক্রিয়া কি হতে পারে। আমাদেরকে বলেছিল যে আপনারা বাস্তবায়নের প্রক্রিয়া কি চান। সেখানে অনেকগুলো অপশন ছিল, যে একটা হচ্ছে গণপরিষদের মাধ্যমে, গণভোটের মাধ্যমে, একটা হচ্ছে নির্বাচিত পার্লামেন্ট হলে পার্লামেন্টের মাধ্যমে, আরেকটা হচ্ছে অধ্যাদেশের মাধ্যমে। এখন আপনি একটু সূক্ষ্ম, এটা দর্শকরাও বুঝবেন, সেটা হলো আমরা সাধারণত পার্লামেন্টের সংবিধানকে সংশোধন করা যায়। নতুন সংবিধান তৈরি করতে গেলে বা একটা সংবিধানে যদি সংস্কার করতে হয়, তাহলে কিন্তু এটা সংসদের এখতিয়ারটা নাই। এখানে একটা সংবিধান প্রণয়নের ক্ষমতা কিন্তু গণপরিষদের, বা সংবিধানকে যদি সংশোধন সংস্কার করতে হয় ব্যাপকভাবে, সেই দায়িত্ব পালন করার জন্য সাংবিধানিক সভা লাগে। সেজন্য কিন্তু আমরা একটা প্রস্তাব দিয়েছিলাম যে আমাদের এই পার্লামেন্টকে সাংবিধানিক সভা আকারেও ইলেকশন করা যায় কিনা, যেটা এটা একই সাথে গণপরিষদ বা সাংবিধানিক সভা আকারে এই পার্লামেন্ট ইলেকশনটা হবে। যেটা আপনার 1972 সালে যেটা ছিল, পার্লামেন্টটাই সংবিধান সভা হিসেবে কাজ করেছে বা গণপরিষদ হিসেবে কাজ করেছে। তাদের প্রথম কাজই ছিল সংবিধান প্রণয়ন করা। তো এটা বিএনপি কোনোভাবে এটা অ্যাকসেপ্ট করতে চায় নাই, তারা গণপরিষদ বা সাংবিধানিক সভা করতে চায় নাই। তাহলে এটা গণভোট দিতে হবে। আমাদের কথা যে গণভোট দিয়ে আপনি এই সনদটা পাশ করান। গণভোট যখন পাশ করবে, তাহলে এটা ম্যান্ডেটরি, পার্লামেন্ট এটা কনস্টিটিউশনে অ্যামেন্ডমেন্ট আকারে বা সংশোধন আকারে সেটাকে নেবে। এখন
তার বিকল্প কি আছে? হুম। তার বিকল্প আমরা বলেছি যে যেহেতু আমাদের এখানে এখন পার্লামেন্ট নাই, আইনগত একটা বিতর্ক আছে, সেক্ষেত্রে যেই সাংবিধানিক বিধির ভিত্তিতে এই সরকার কাজ করছে, আমাদের সংবিধানে তো অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলা নাই। হুম হুম তো আমরা সেজন্য বলেছি যে আপনার সংবিধানের সম্ভবত 106 অনুচ্ছেদে আপনার ডক্ট্রিন অফ নেসেসিটির কথা বলা আছে, যে এই ডক্ট্রিন অফ নেসেসিটির আন্ডারে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের মতামত নিয়ে কিন্তু এই সরকারটা গঠন করা হয়েছে, যেহেতু জনগণের আকাঙ্ক্ষা হিসাবে। হুম। তাহলে একই কায়দায় সুপ্রিম কোর্টের একটা মতামত নিয়ে এই সনদটাকে ডক্ট্রিন অফ নেসেসিটির আন্ডারে এটাকে কিন্তু ইম্পোজ করা যায়, সরকার একটা অধ্যাদেশ আকারে এটাকে জারি করে দিতে পারে। এটার ভিত্তিতেই নেক্সট ধরেন এই যে এখন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলছি, 70 অনুচ্ছেদের আমরা সংশোধনের কথা বলেছি, আমরা সাংবিধানিক নিয়োগগুলোর ব্যাপারে কমিটির কথা বলেছি, তাহলে সেটা সেখানে বাস্তবায়ন হবে। এখন বিএনপি যেটা বলছে যে পার্লামেন্ট হোক, পার্লামেন্ট ইলেকশন হোক, পার্লামেন্ট এটাকে বাস্তবায়ন করবে ক্রমান্বয়ে, যেটা প্রথমে আমাদের কমিশন লিখেছে 2 বছরের মধ্যে করবে। এখানে অধিকাংশ রাজনৈতিক দলের এটা প্রতিবাদ করেছে। ওনারা বলছেন যে না, আমরা যেটা জামাতের কথা বললেন, জামাত আইন আকারে করতে চায়, আমরা বলেছি এটা অধ্যাদেশ আকারে হোক, এবং এনসিপির পক্ষ থেকে বলা হয়েছিল গণভোটও হতে পারে। এটা নিয়ে একটা কিন্তু ঝামেলা হবে, এবং এটা নিয়ে কিন্তু এই যে দলগুলো যেটা বলছে না যে তারা এটা নিয়ে একটা কঠোর অবস্থানে যেতে পারে, আমরা এই ব্যাপারটা নিয়ে কিছুটা সন্দিহান। কারণ এখানে আমি একটা প্রস্তাব দিয়েছিলাম সেদিন যে আপনাদের এই জটিলতাগুলো এমনি চলে যাবে যদি আপনারা লোয়ার হাউসে যদি পিআরটা ইম্পোজ করে দেন। লোয়ার হাউসে পিআর হলে হবে কি, সব দলগুলোর পার্লামেন্টের প্রতিনিধিত্ব থাকবে, তখন তারা পার্লামেন্টে গিয়ে এটা নিয়ে কথা বলতে পারবে। এখন কারো কোনো কোনো দলের, যেমন আমরা এখানে 33টা দল ছিলাম এই আলোচনার মধ্যে, এখন এই 33টা দলের সবাই তো পার্লামেন্টে যেতে পারবে না যদি আপনার ফার্স্ট পাস দি পোস্ট ইলেকশন হয় এখনকার সময়ে, বা মানুষের সবার ধারণা বা বিএনপি নিজেই ধারণা করছে যে তারা অধিকাংশ সিটে হয়তো জিতবে, এটা হয়তো তাদের মনোজগতে কাজ করছে। এবার কোনো কোনো দল মনে করছে যে আমরা যদি জোট না করে আমরা তো ইলেকশনে জিততে পারবো না, তো পার্লামেন্টে যদি আমরা নাই গেলাম, পার্লামেন্টে এটা যে বাস্তবায়ন হবে সেই দাবিটা আমরা তুলব কিভাবে? তো এই ধরনের বিষয়গুলো পরোক্ষ মনোজগতে কাজ করছে সবার মধ্যে। ফলে অধিকাংশ রাজনৈতিক দল মনে করছে যে এই যে সনদটা হয়েছে এটা বাস্তবায়নের বিষয়টা আগেই একটা আইনি ব্যবস্থায় নিতে হবে, যাতে নেক্সট পার্লামেন্ট শুরুই হয় এই ফ্রেমওয়ার্কের মধ্যে দিয়ে, যাতে এই সনদ বাস্তবায়নটাই দিয়ে পার্লামেন্টটা চলে, পার্লামেন্ট ইলেকশনটা এটার ভিত্তিতে হয়। কারণ আপনাকে তো যদি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করতে হয়, আপনাকে তো ইলেকশন সেভাবে সাজাতে হবে, তাই না? আপনাকে সেইভাবে, কারণ এখন ধরেন এই যে আমরা বললাম আপার হাউসে পিআর হবে, তো আপার হাউসে পিআরের জন্য এমনও হতে পারে যে সব বিরোধী দলগুলো সব বিরোধী দলগুলো মিলে, বা বিরোধী দল বলে আমি বোঝাতে চাচ্ছি যারা বিএনপির অপোজিশনে আছে বা বিএনপিকে মানে মনোজগতে বিএনপিকে সরকারি দল মনে করছে, সবাই মিলে যখন একটা জোট করে ইলেকশন করবে, তখন দেখা যাবে যে পিআরে তো তারা সিট ভোটের পার্সেন্টেজ বেশি পেতে পারে, হয়তো লোয়ার হাউসে তাদের সিট কম থাকতে পারে, আপার হাউসে তো তারা তখন হয়তো দেখা যাবে যে 50-এর উপরে তারা পেতে পারে। এইভাবে সরকারকে তো এক ধরনের মানে চেকস অ্যান্ড ব্যালেন্সে রাখার মতো একটা ইকুয়েশন তৈরি হবে। সেই জন্য এই আপার হাউসে যদি বিরোধী দল সংখ্যাগরিষ্ঠতা হয় তাহলে কি হবে? তাহলে ওই যে আপনাকে যেটা বলছি, সরকার এবং বিরোধী দলকে মিলে দেশ চালাতে হবে। এক্সিকিউটিভ তো কোনো অসুবিধা হচ্ছে না, শুধু পার্লামেন্টে কোনো আইন পাশ করতে গেলে, বা আপনার যেটা হচ্ছে যেমন ধরেন আপার হাউসকে কিন্তু অর্থ বিলের ব্যাপারে দেওয়া হয় না ক্ষমতা, অর্থ বিল আসবেই না আপার হাউসে, অর্থ বিল আর বাজেট তো পুরাটাই লোয়ার হাউসে থাকতেছে। সরকার তো এই 7 লক্ষ কোটি টাকা বা 8 লক্ষ কোটি টাকার বাজেট ইম্পোজ করতে, এটা চালাতে সরকারের কোনো বাধা নাই। বাধাটা আসবে যদি সে সংবিধান সংশোধন করতে চায়, এমন কোনো আইন পাশ করতে চায়। ধরেন একটা জনস্বার্থে যদি ভালো আইন পাশ করে, তখন তো বিরোধী দল এটাকে সাপোর্ট দিতে বাধ্য, কারণ জনমতের ব্যাপার আছে না। এমন কিছু আইন যদি করতে চায় যেটা শেখ হাসিনা করেছে নিজের স্বার্থে, সে ফর এক্সাম্পল ধরেন যেটা শেখ হাসিনা করেছে কেয়ারটেকার সরকার বা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিয়েছে, এই ধরনের কোনো পদক্ষেপ নিতে গেলে তখন আপার হাউস হয়তো সেখানে স্ট্রং রোল প্লে করতে পারবে। এটাই আর কি আমি মনে করছি। এম এ মালিক ভাই, যেহেতু আপনি লন্ডন বিএনপিরও সভাপতি এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, দেশের রাজনীতিতে 5 আগস্টের পরে আমরা দেখছি যে বিএনপি এখন অবশ্যই একটি বড় দল, এবং অনেকেই বলছেন যে জনগণ ভোট দিতে পারলে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে আগামী নির্বাচনে। কিন্তু বিএনপির তৃণমূলে এখন যে অবস্থা, চাঁদাবাজি, নিজেদের মধ্যে দ্বন্দ্ব, দুপক্ষের
সংঘাত সংঘর্ষ প্রতিদিন লেগে আছে এবং এই প্রেক্ষাপটে অনেকে বলছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যদি দেশে আসেন, দেশে এসে দলকে দেশ থেকে নেতৃত্ব দিতে পারেন, তাহলে এগুলো আসলে নিয়ন্ত্রণ করা সম্ভব। যদিও এখন পর্যন্ত দল ব্যবস্থা নিচ্ছে, ৫,০০০-এর মতো আহ, দলীয় নেতাকর্মীকে সাংগঠনিকভাবে ব্যবস্থা নিয়েছে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে এখন তো দেশে ফ্যাসিবাদ মুক্ত একটি পরিবেশ, একেবারে সবাই যে যার মতো রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারছেন। তার জন্য তো দেশটা নিরাপদ মনে করা হয়। কিন্তু তারপরেও তিনি কেন আসছেন না? মামলাগুলো তো মুক্ত হয়ে গেছে অনেকটা। প্রথম হচ্ছে যে প্রথম যে আপনি যেটা বলতেন যে চাঁদাবাজি, এই বিষয়টা মানে কিছুটা অতিরঞ্জিত হচ্ছে। হুম। এটা কিছু কিছু দল, আমি দেখলাম গতকালকে বাংলাদেশে অরাজকতা, ইন্ডিয়ার সরাসরি প্রশিক্ষণে হুম। আওয়ামী লীগ বাংলাদেশের বিরুদ্ধে কনস্পিরেসি করছে, ট্রেনিং নিচ্ছে। হুম। দিল্লিতে বসে হাসিনা সেই কর্মসূচি তারা এখনো ইন্ডিয়ার কর্মসূচি তারা বাস্তবে, ইভেন সেনাবাহিনীর পক্ষ থেকে দেখলাম যে এই প্রশিক্ষণের বিষয়টা। এর আগেও দেখলাম যে আপনার একটা দেশের দুইটা অবস্থান, গোপালগঞ্জে গেলে দেখা যায় গোপালগঞ্জ ইন্ডিয়ার কন্ট্রোলে, এখানে বর্ডারের মতো আপনি যেতে পারবেন না। যেমন এনসিপি সেই দিন সেনাবাহিনী সরাসরি হস্তক্ষেপ করার কারণে তারা বাইচে আসছে। এর আগে আমরা স্বেচ্ছাসেবক দলের আমাদের প্রেসিডেন্ট হুম। এবং তার স্ত্রী বাচ্চা সহ জিয়ারতে গেছে, সেখানে 31 জন 51 জনকে তারা সেই দিন কুপিয়েছে। কুপিয়ে করেছে, আর একজনকে বিএনপি হত্যাও করেছে। হুম। এই যে যে বিষয়গুলি চলছে বাংলাদেশে এখন, আমি যেটা ফিল করি যে স্টেট এটার সিরিয়াস স্ট্যান্ড নিতে হবে এবং নিয়ে আওয়ামী লীগকে পার্মানেন্টলি আগামী ইলেকশন পর্যন্ত ব্যান্ড করা ভেরি নেসেসারি। এবং গোপালগঞ্জের যে 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 মিলিটেন্ট গ্রুপ যারা বা দেশের বিরুদ্ধে যারা কনস্পিরেসি করছে, ওদেরকে এনি কস্ট তাদেরকে বিচারের আওতায় এনে এবং পুরা বাংলাদেশে চিরুনি অপারেশন করতে। এখন পর্যন্ত বাংলাদেশে প্রায় 80% বিভিন্ন সেক্টরে এই ফেসিসদের দূষররা এখন পর্যন্ত দেশ চালাচ্ছে। শুধু অ্যাকসেপ্ট, আমি যতটুকু দেখছি যে ইদানিং সেনাবাহিনী কিছু ভালো রোল করতেছে, যেটার জন্য হয়তো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন অনেকটা বেটার। কিন্তু এই দেশে এখন পর্যন্ত এই ফেসিজম কন্টিনিউয়াসলি চলছে। এখন যদি বলেন যে বিএনপি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভেরি সিরিয়াসলি এই বিষয়ে রিয়েক্ট করেন, বিএনপির অর্ডিনারি কোনো নেতা যদি কোনো ধরনের চাঁদাবাজি হয়, আজ পর্যন্ত প্রথম হচ্ছে যে আপনি যদি কেউ অন্যায় করে তার পুলিশের তার বিরুদ্ধে মামলা করতে হবে, তারপরে ধরেন। কিন্তু এই যে ডালাওভাবে বিএনপির বিরুদ্ধে এই ধরনের একটা অপপ্রচার, অপপ্রচার কেন বলছেন? এর মধ্যে তো ৫,০০০-এর বেশি নেতাকর্মীকে তো ব্যবস্থা নিয়েছে। এই জন্য তো যারা এইগুলি শুনেন, গত 15 বছর তার মার সোনা গয়না বিক্রি করলো, আপনারা ব্যবসা করলেন। গত 15 বছর তার বাড়িতে থাকতে পারলো না, এখন তার বডিতে ব্লাড নাই, সে যদি একটা কথাও বলতে পারবে না এটা চাঁদাবাজি। তা অনেকে তো আছে যে অনেকে বিভিন্নভাবে ডোনেশন নেয়, এইটার ব্যাপারে তো কথা বলেন না। অনেকে হাদিয়া নেয়, এটার ব্যাপারে তো কথা বলেন না। শুধু খালি চাঁদাবাজির বিরুদ্ধে 3 জনের 3 ক্যারেক্টার, এইসব ক্যারেক্টার আমরা তো সব দেখি। ওই দিন তো দেখলাম গত কদিন আগে যে এনসিপির কারের ধরে এটা নিউজে দেখলাম যে তারা ডোনেশন নিয়ে বিল্ডিং টিল্ডিং তৈরি করছে। যদি অল্প সময়ে যদি বিল্ডিং তৈরি করে, আমি কারো বিরুদ্ধে কথা বলবো না, কিন্তু এই বিষয়গুলি তো আপনাদের। এরপরে আপনি কি জানেন না যে অনেকের যে বিল্ডিং দখল, ব্যাংক দখল, বড় বড় রাজনৈতিক দলরা, এগুলি দেখেন না, এটা কি হাদিয়া? এই বিষয় সব শুধু বিএনপি, অফকোর্স বিএনপি অন্যায় করলে তারেক রহমান রেসপন্সিবিলিটি নিয়েছেন যে যেই অন্যায় করবে তাকে আমরা ছাড় দেওয়া হবে না, এবং ছাড় দিচ্ছেও না। এই যে কয়েকদিন আগে দেখলেন যে বিএনপি বলতেছে ওরে ধরেন, এই যে পাথর দিয়ে একজন ইয়ে করতে, এগুলি একটা কনস্পিরেসি, পার্ট অফ ইন্ডিয়ান কনস্পিরেসি। এবং বিএনপি আপনি নিজেই জানেন, আপনি বলেছেন বা চেয়ারম্যান সাহেব বলেছে এই যে এবি পার্টি, যে
যে বিএনপি সরকার, জনগণের ম্যান্ডেট হলে বিএনপি সরকার গঠন করবে, তাহলে এইখানে জালাসি, এইখানে অপপ্রচার, এখানে হচ্ছে যে ওই যে ভাই যেটা বললেন এটা সত্যি কথা, অনেকের আছে 3টা সিট পাবে না, অত ভোট তার বেশি হইতে পারে, এবং পার্লামেন্টারি ডেমোক্রেসিতে তার মেজরিটি যেখানে সিট পাবে সেই সরকার গঠন করবে, দ্যাট ইজ দি নর্মাল। জি, আমার প্রশ্নটা ছিল যে দেশের পরিবেশটা তো মোটামুটি এখন বিএনপির অনুকূলে। ৫ আগস্টের আগে যে পরিস্থিতি ছিল, ৫ আগস্টের পরে সেই পরিস্থিতি তো নাই। সেই প্রেক্ষাপটেই অনেকেই জানতে চান, আজকেও যেমন বিএনপির মহাসচিব বলছিলেন যে নেতাকর্মীরা আসলে উদ্গ্রীব হয়ে আছে তারেক রহমান কবে দেশে ফিরবেন। না, ওইটাতে আপনি তার কাছে কাছাকাছি থাকেন, দেশের পরিস্থিতি সবকিছু মিলায় তিনি কেন এখনো আসছেন না, কারণটা কি? প্রথম হচ্ছে যে এতদিন যে বিষয়টা আমাদের স্ট্যান্ডিং কমিটির সদস্য আমির হোসেন মাহমুদ চৌধুরী, উনি কিন্তু একটা প্রেস কনফারেন্স করে বলেছেন যে তারেক রহমান অচিরেই বাংলাদেশে ফিরছেন, দ্যাট মিনস এটা হচ্ছে অফিসিয়াল স্টেটমেন্ট। আজকে যেমন আমি 3 তারিখে যাচ্ছি লন্ডনে, আমি ম্যাডাম খালেদা জিয়ার সাথেই আসছিলাম ওনাকে নিয়ে, ওই যে কাতারি অ্যাম্বুলেন্সে করে ওনাকে দেশে পৌঁছে আমরা ট্রিটমেন্টের পরে, এবং সেখানে এখন আমি যাচ্ছি, যেহেতু আমরা বিশ্বাস করি যে আমাদের চেয়ারম্যান সাহেব আসবেন, এই জন্য যেহেতু আমি প্রেসিডেন্ট ইউকে বিএনপি এবং চেয়ারপারসনের উপদেষ্টা, সেই হিসাবে আমি যাচ্ছি 3 তারিখে। আমরা আশা করছি যে ওখানে গেলে, কারণ এখন তো যেহেতু মহাসচিব অফিসিয়ালি উনি হয়তো ঘোষণা দিবেন, তো এটা আমি বিশ্বাস করি যে মানে অচিরেই তারেক রহমান বাংলাদেশে ফিরবেন, এবং এটা ওয়ান কাইন্ড অফ সারপ্রাইজ ফর দি নেশন। অচিরেই শব্দটা তো আমরা ৫ আগস্টের পর থেকেই শুনি না, আসছি ভাই। এখন তো যে আপনি যেটা বলছেন যে উনি বলেছিলেন যে আইনি লড়াই করেই বাংলাদেশে ফিরবে, এবং সেই আইনি লড়াই শেষের দিকে চলে আসে, এবং লড়াইতে আমরা উইনও করেছি, বিকজ সরকার আবার এপিলও করেছে বিভিন্ন ইস্যুতে। না, এরকম কোনো বিষয় আছে কিনা যে তার বাংলাদেশের নিরাপত্তার হুমকি রয়েছে এবং তিনি ক্ষমতায় আসা নিশ্চিত না হওয়া পর্যন্ত তিনি আসবেন না, বা তফসিল ঘোষণার আগে তিনি আসবেন না, তফসিল ঘোষণা হলে আসবেন, এরকম কোনো বিষয় আছে কিনা? প্রথমত যে দুইটা, একটা হচ্ছে যে ওনার বাবাকে কিন্তু এই দেশের শেখ হাসিনা এবং ওনাকেই কিন্তু এবং এরশাদ মিলেই কিন্তু হত্যা করেছে। ওনার মা ভারতের প্রেসিডেন্টের সাথে হরতালের কারণে উনি দেখা করতে পারেন নাই বলেই তো ইন্ডিয়ান এবং আওয়ামী লীগ মিলেই তো ওনাকে এই যে মিথ্যা মামলা 2-3 বছরের সাজা এবং ওনাকে প্রাণ হত্যা করেছে। তারেক রহমানের বিরুদ্ধে কনস্পিরেসি, কারণ এখন পর্যন্ত বর্ডারটা আনসেফ। আমি বলছি না যে ইন্ডিয়ানরা মেরে ফেলবে, বাট আওয়ামী লীগ তো স্টিল দে আর অ্যাক্টিভ, এবং এই দেশে আওয়ামী লীগের যে সেই প্রেতাত্মারা এবং 80% এখন পর্যন্ত দেশ চালাচ্ছে সেই ফেসিস্টরা। এইটা তো এটা যদি কেউ সন্দেহ করে, আমি মনে তো করি না যে এটা অন্যায় হবে। এটা আমি বলছি না যে এটা উনি আপনি খবর নিয়ে দেখেন, লন্ডনের মতো জায়গায় উনি চাইলে কিন্তু বডিগার্ড নিতে পারতেন, কিন্তু বিশ্বাস করুন উনি যে বিভিন্ন জায়গায় যায়, উনি নিজে গ্রোসারিতে নিজের হাতে গ্রোসারি করে, উনি নিজে গাড়ি চালায়, নিজে গাড়ি ড্রাইভ করে, যে ওনার যে সেই সৎ সাহস এখনো আছে, এবং উনি ইনশাল্লাহ যে উনি দেশে এই কারণে শুধু এইটা না, অনেক বিষয় যেটা যে উনি প্রস্তুতি একটা এত বছর ওখানে উনি ট্রিটমেন্টে ছিলেন, তারপরে ওনার ওই যে ডক্টর জোবায়দা রহমান উনিও সেইখানে দেশে আসছেন, ওনার মেয়েও ব্যারিস্টার জায়মা রহমান, তারও তো এতদিনের একটা ওইখানে সে ব্যারিস্টার, সব মিলে সেও তো বাংলাদেশে আসবে নিশ্চয়ই, যে মা বাবার সাথে সেও আসতে চায়। তো সব মিলিয়ে কিন্তু আমি যদি উদাহরণ দিই, আমি এই যে আমি যখন আসলাম আপনার এই প্রথম আপনার আফটার জুলাই ঘটনার পরে, আমার বাড়িতে সিলেটে ইন্ডিয়ান ঢুকে গেছে উইথ আর্মস, এবং আমাকে প্রাণনাশের জন্য তারা ফুল পরিকল্পনা, আমার লোকাল পুলিশ তারা আমাকে সহযোগিতা করেছে, হেল্প করেছে। ইভেন ওই যে তখন ডিআইজি আতিক অসিক, যেমন যদি আমাদেরকে হত্যা করতে চায় তাহলে আমাদের নেতাদেরকে তো ছাড়বে না। আর অনেকে বলতেছে, অনেক রাজনৈতিক দলের নেতারাও বলতেছে ভারতকে কষ্ট দেওয়া যায়, মানে হোয়াই রে ভাই,
ওয়াই ভারত থেকে কষ্ট দিতে পারবে না? ভারত আমাদের দেশে ফেলানি লাস্ট জুলাই, ভারত বিডিআর মে সাকার করে, ভারত এই দেশের অনেক কাজ করেছে। এই জন্য আমরা কথা বলি না, এই দেশের পক্ষে কোনো ন্যাশনালিস্ট মা বিক্রি করে না, জি কোনো ন্যাশনালিস্ট দেশ বিক্রি করে না। এই জন্য আপনার সময় টিভির যে সবাইকে বলতে চাই যে আসুন আমরা সবাই মিলে এই ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হওয়ার কথা ডক্টর ইউনূস এবং তারেক সাহেবের যে কথাবার্তা সমঝোতা হয়েছে, হ্যাঁ, এবং আশা করি সেই জি নির্বাচন। মঞ্জু ভাই, মালিক ভাই একটি কথা বলছিলেন যে বিএনপি করলে চাঁদাবাজি, এনসিপি নিলে ডোনেশন, জামাত নিলে হাদিয়া। জামাতের নামটা বলেননি, এভাবেই কিন্তু আমরা সামাজিক Social যোগাযোগ media তে মাধ্যমে এই কথা আছে এভাবে আর কি, এই কথা আসে। আজকে মির্জা আব্বাস একটি কথা বলেছেন যে 10 মাসে একজন মা সন্তান জন্ম দিতে পারেন, কিন্তু এই সরকার 10 মাসে নতুন বন্দোবস্তের কিছুই দিতে পারেনি এবং এই জুলাইকে ব্যবহার করে অনেকে টাকার কুমির হয়েছেন। যারা টাকার কুমির হয়েছেন তারা মূলত শহীদদের রক্ত পান করছেন। 3 মিনিট সময় আছে মনে হয়। একটা হচ্ছে যে সরকারের তো একটা জিনিস সমালোচনা করাই যায় যে আমরা প্রত্যাশাটা আমাদের অনেক বেশি ছিল এই সরকারের কাছে, যে তারা ভাগ করে করে কাজ করে আমাদেরকে টোটাল একটা জায়গায় দেবেন। এই সরকারের কিন্তু বেসিক্যালি 4-5টা মৌলিক দায়িত্ব কাজ। একটা হচ্ছে যে এই যে দেশ একটা বিশৃঙ্খল অবস্থার মধ্যে গিয়েছে, সবসময় হয় যুদ্ধ আন্দোলন হলে তো দেশে একটা একটা ভঙ্গুর অবস্থা থাকে, সেখান থেকে ধীরে ধীরে দেশকে একটা স্টেবল জায়গায় নিয়ে আসা। এটা তারা চেষ্টা করেছে। অর্থনীতির জায়গাটা, আমাদের রেগুলার বাজার পরিস্থিতি, অর্থনৈতিক মন্দা ছিল, আমাদের রিজার্ভ সংকট ছিল, আমাদের ইলেকট্রিসিটি ক্রাইসিস ছিল, গ্যাসের ক্রাইসিস ছিল, বিজনেসের থ্রেট ছিল। যাই এটাকে আমরা দেখি যে তারা কিছুটা স্বস্তিমূলক জায়গায় আনার চেষ্টা করেছে। দ্বিতীয় হচ্ছে যে বিচার, আমাদের এই যে এই ইমিডিয়েট যে ক্ষতিগুলো হয়েছে, অর্থাৎ প্রায় আপনার 1400 লোকের প্রাণ গেছে, প্রায় 25,000-এর মতো আহত হয়েছে। এই যে ক্ষত নিয়ে যারা আছে তারা কিন্তু একটা দৃশ্যমান বিচার দেখতে চায়। এই বিচারের কাজটা সরকারকে করা। 3 নাম্বার হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, পাশাপাশি আমাদের এই যে সংস্কারের যে আশাটা, যে আমরা আগের এই ফরম্যাটে আর থাকবো না, আমরা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তে যাব। আর চতুর্থ হচ্ছে যে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা। তো মির্জা আব্বাস ভাই যেটা বলেছেন, আমি মনে করি যে এটা দৃশ্যমান হওয়ার একটা সময় হয়ে এসেছে। কারণ আমরা দেখছি যে আইনের বিচারের জায়গাটা একটা শেপ নিচ্ছে। আমাদের যে জুলাই সনদ বা ঘোষণাপত্র হচ্ছে সেটা একটা শেপ নিচ্ছে। এটা হয়তো আগামী 1 মাসের মধ্যে, যেটা ওই যে প্রেস সেক্রেটারি বলেছেন, কয়েকদিনের মধ্যে এটা দৃশ্যমান হয়ে যেতে পারে। হয়ে গেলে তো তখন দেখা যাবে যে মায়ের সন্তান জন্ম নিয়ে ফেলেছে, বা সন্তান উনি যেটা বলেছেন সেটা একটা স্বস্তিময় জায়গায় আসবে। এখন যেটা আমাদের রিস্ক বা আমরা ভাবছি সেটা হচ্ছে ইলেকশনটা প্রপারলি হওয়া যাবে কিনা। কারণ আমরা দেখছি সবাই কিন্তু খুব ভাইব্রেন্ট আছে। আপনি আজকে দেখলেন না, শাহবাগে এক ধরনের মারামারি হয়েছে জুলাই যোদ্ধাদেরকে নিয়ে। 2 দিন আগে দেখলেন চট্টগ্রামে বিএনপির 2 গ্রুপের মধ্যে একদম রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। ইলেকশন আসলেই যে উত্তেজনাটা আমরা দেখছি এটা আরও বাড়তে পারে। কারণ বিএনপির মধ্যে নমিনেশন নিয়ে একটা দ্বন্দ্ব হতে পারে, আর হচ্ছে জামাত বিএনপির মধ্যে বা অন্যান্যদের সাথে নিয়ে একটা টেন্স ক্রিয়েট হতে পারে। এই জায়গায় পুলিশ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি শক্ত পরিস্থিতি ব্যবস্থা না নিতে পারে, তাহলে তো যে যার কেন্দ্র দখল করে নেবে। এই যে ধরেন আগে যেটা হয়েছে কেন্দ্র দখলের ভোট, এবারও যদি সে ধরনের ছিটে ফোটাও হয়, আপনার মনে থাকার কথা ওই যে নৌকায় যে সিল মারছে একজন দরজা বন্ধ করে, এরকম 10টা দৃশ্য যদি আমাদের সোশ্যাল মিডিয়াতে আসে, যে কেউ দরজা বন্ধ করে হয়তো আনারস মার্কায় সিল মারছে, বা ধানের শেষে মারছে, বা দাড়িপাল্লায় মারছে, এই দৃশ্য আসলে তো এই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে, এবং সেই প্রশ্নের জবাব তো এই নির্বাচন কমিশন বা সরকারকে দিতেই হবে। ওইটার তো আমরা কোনো নিশ্চয়তা পাচ্ছি না। আমরা এখন ওই যে আপনি দেখছেন যে নানা রকম চাঁদার ঘটনা ঘটছে। আমি মালিক ভাইয়ের সাথে একমত যে বিএনপির আমি চাঁদার ব্যাপারটাকে আমি সবসময় কোনো দলের সাথে দেখি, আমি দেখি ক্ষমতার সাথে। তো ক্ষমতায় আছে বিএনপি, সবাই মনে করছে যে বিএনপি ক্ষমতাশালী, এনসিপি আমাদের ক্ষমতাশালী। সময় একেবারে শেষ, আর সময় দিতে পারলাম না। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের সম্পাদকীয়। আগামীকাল আবার দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।